ভার্সিটির গেট দিয়ে বের হয়ে সামনে তাকাতেই চমকে গেল লাবণ্য। লাবণ্যকে চমকে যেতে দেখে দিয়া বলল, কি রে, এভাবে হয়ে গেলে কেন? ওটা তোর অন্য কেউ নয়, তোর বরই তো। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু উনি আজ এখানে কেন? তানহা বলল, কেন, বউকে দেখতে আসতে পারে না বুঝি? ধুর, তুই একটু বেশিই বুঝিস। আমাদের লাবণ্য দেখি লজ্জা পাচ্ছে। হয়েছে, যা, তোর বর এসেছে, বরের কাছে যা, আমরা আসছি, কাল দেখা হবে। বান্ধবীদের বিদায় দিয়ে রিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো লাবণ্য। বলল, আপনি আজ এই সময় এখানে? কেন, আমার কি এখানে আসা নিষেধ নাকি? আপনার মুখে কি কোনো সময় ভালো কথা আসে না? সব সময় তেরা তেরা কথা বলেন কেন? তো আপনি ওরকম প্রশ্ন করেন কেন? কীরকম প্রশ্ন করেছি? পরীক্ষা কেমন হয়েছে সেটা বলুন। ভালো হয়েছে। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। কথা না বাড়িয়ে চুপচাপ বাইকে উঠে বসুন। বাইকে উঠবো কেন? ইন্ডিয়ার বর্ডারের কাছে নিয়ে গিয়ে পাচার করে দিয়ে আসবো তাই। লাবণ্য নিজের রাগ নিয়ন্ত্রণ করে বাইকে উঠে বসল। আজকের আকাশটা বেশ সুন্দর। শরৎকাল শুরু হয়েছে। নীল আকাশ জুড়ে এখন শুধু সাদা মেঘেদের ভেসে বেড়ানো দেখা যায়। একটা টং দোকানের সামনে বাইক থামালো রিয়ান। বাইক থেকে নেমে বেঞ্চে গিয়ে বসলো লাবণ্য। পকেট থেকে ফোন বের করে লাবণ্যর পাশে গিয়ে বসলো রিয়ান। লাবণ্য বলল, আজ হঠাৎ পাঞ্জাবি পরেছেন কেন? ভার্সিটির মেয়েদের পটানোর জন্য। কি বললেন আপনি? যা শুনছেন তাই বলেছি। যা জিজ্ঞেস করেছি তার কি সোজাসুজি উত্তর দেওয়া যায় না? ভার্সিটির রিইউনিয়ন প্রোগ্রামে গিয়েছিলাম, তাই পড়েছি। রাতে আপনাকে বলতে চেয়েছিলাম, কথায় কথায় সেই কথা বলতে ভুলে গিয়েছিলাম। এই কথাটা কি প্রথমেই বলতে পারতেন না? না। রিয়ানের এমন সহজ সরল ভঙ্গিতে না বলাটা পছন্দ হলো না লাবণ্যের। রিয়ানের দিকে চেয়ে রইল সে। রিয়ান বলল, চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন। নিজের রাগটা নিয়ন্ত্রণ করলো লাবণ্য। চা খেতে খেতে হাত ঘড়িতে সময় দেখল সে, বেলা 12টা বেজে 58 মিনিট। এই সময়ে তারা চা খাচ্ছে। লাবণ্য ব্যস্ত কণ্ঠে বলল, জলদি বাসায় যেতে হবে। আপনি কি আজ বাসায় যাবেন? এত তাড়াহুড়োর কিছু নেই, আস্তে ধীরে চাটা শেষ করুন। তাড়াহুড়োর কিছু নেই মানে? বাসায় না গেলে আম্মু চিন্তা করবে। আপনি আজ আমার সাথে আপনার শাশুড়ি তার একমাত্র পুত্রবধূকে দেখতে চেয়েছেন। রাতে ফোনে তো এই কথা বললেন না? এখন তো বলেছি। আম্মুকে তো বলে যেতে হবে। আমি আম্মুকে বলেছি। লাবণ্য রিয়ানের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। লোকটা এত চাপা স্বভাবের, কোনো কথাই নিজ থেকে বলতে চায় না। বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিল রিয়ান। হঠাৎই লাবণ্য মাঝ রাস্তায় বাইক থামাতে বলল। রিয়ান বাইক থামালো। লাবণ্য বলল, রোল আইসক্রিম খাবো, কিনে দিন না প্লিজ। রিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে লাবণ্যর দিকে তাকিয়ে বলল, আপনার তো ঠান্ডার সমস্যা আছে, আবার আইসক্রিম খেতে চাইছেন কি করে? একদিন খেলে কিচ্ছু হবে না, কিনে দিন না প্লিজ। লাবণ্য অনেক করে বলাই শেষ পর্যন্ত তাকে আইসক্রিম কিনে দিল রিয়ান। বৃষ্টি আসবে বোধহয়, বৃষ্টিতে ভিজবেন? আপনার কি বৃষ্টি পছন্দ? রিয়ান নীরব ভঙ্গিতেই বসে রইল, কিছু বলল না। খানিকক্ষণ পরে ঝুম বৃষ্টি আরম্ভ হলো। লাবণ্য বলল, চলুন না, বৃষ্টিতে ভিজবো। রিয়ান নিরেট কণ্ঠে বলল, না, ভেজা যাবে না। আমি বৃষ্টিতে ভিজবই, আপনি না ভিজলে ঘরে বসে থাকুন। দ্রুত পায়ে ছাদে গেল লাবণ্য। রিয়ানও গেল তার পেছন পেছন। ঝুম বৃষ্টি এসে ভিজিয়ে দিল উভয়কে। বৃষ্টিতে ভেজার মধ্যেও এক আলাদা প্রশান্তি আছে। বৃষ্টি মানেই কিছু কোমলতা, কিছু করুণ উন্মাদনা। বৃষ্টি মানেই স্নিগ্ধতা। বৃষ্টি যেন ইট পাথরের শহরে একটুখানি স্বস্তি। বৃষ্টিমুখর শহর এক
ভিন্ন অনুভূতির সৃষ্টি করে। বৃষ্টি ইতিমধ্যে থেমে গিয়েছে। বৃষ্টির পরের পরিবেশটা ভীষণ সুন্দর। বৃষ্টির পর প্রকৃতি তার সৌন্দর্য প্রকাশে ব্যস্ত হয়ে পড়ে। রিয়ান বলল, বাসায় চলুন, ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। হ্যালো, লাবণ্য ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলল, জি বলুন। সন্ধ্যা থেকে কতবার ফোন করেছি দেখুন তো, ফোন রিসিভ করছিলেন না কেন আপনি? পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই রিসিভ করতে পারিনি। কথাটা শেষ করতেই দুবার হাঁচি দিল লাবণ্য। রিয়ান ভ্রু কুচকাল, নিরেট কণ্ঠে বলল, ঠান্ডা তো ভালোই লাগিয়েছেন দেখছি। একদিন আইসক্রিম খেলে কিছুই হবে না, তাই না? ঠান্ডা লাগবে কেন? এমনিতেই হাঁচি এসেছিল। আমাকে একদম ওসব বলতে আসবেন না, ফোন রাখুন। রেগে নিজেই ফোন কাটল রিয়ান। ফোনের অপর পাশের মানুষটা ফোন হাতেই বসে রইল খানিকক্ষণ। হঠাৎ ফোন কাটল কেন লোকটা? সে আসলে রিয়ানকে মিথ্যা কথা বলেছে। পড়তে পড়তে মোটেও ঘুমায়নি সে। ঠান্ডা লাগায় প্রচণ্ড মাথা ব্যথা করছিল তার, তাই ঘুমানোর ব্যর্থ চেষ্টা চালিয়েছে সে এতক্ষণ যাবৎ। মাথা ব্যথা করায় দুহাতে মাথা চেপে ধরে বসেছিল লাবণ্য। কিছু সময় পরই কলিং বেল বেজে উঠল। কোনো রকমে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে হেঁটে দরজার কাছে গিয়ে দাঁড়ালো লাবণ্য। শরীর যেন চলছে না তার। দরজা খুলে সামনে থাকা মানুষটিকে দেখে চমকে গেল সে। হতভম্ব হয়ে চেয়ে রইল তার দিকে। দরজা ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করলো মানুষটি। পুরুষালী কণ্ঠে বলল, শরীরের কি অবস্থা আপনার? শরীর তো ভালোই আছে, কিচ্ছু হয়নি তো। মুখে এই কথা বলে মনে মনে আওড়ালো, এখন যদি মাথা ব্যথার কথা বলি তাহলে আমাকে আর আস্ত রাখবেন না উনি। হাত থেকে হেলমেটটা রেখে লাবণ্যর ললাটে হাত স্পর্শ করলো রিয়ান। জ্বরে গা পুড়ে যাচ্ছে। হাত নামিয়ে অগ্নি দৃষ্টিতে লাবণ্যের দিকে চাইল সে। মুখশ্রী জুড়ে ভীতির ছাপ স্পষ্ট। আব্বাম্মু কোথায়? কি একটা কাজে বড় মামার কাছে গিয়েছে, আম্মু বলল ফিরতে একটু রাত হবে বলে গিয়েছে। কাল কি পরীক্ষা? পলিটিক্যাল সায়েন্স। আমার কোনো কথাই তো কখনো শোনেন না আপনি। বারণ করেছিলাম কি না আইসক্রিম খেতে? তবুও খেলেন। বারণ করেছিলাম কি না বৃষ্টিতে ভিজতে? তবুও ভিজেছেন। এখন ঠান্ডা লাগলো কেন? জ্বর এলো কেন বলুন আমাকে। রিয়ান নিরেট কণ্ঠে বলল, আর কখনো যদি আমার কথার অবাধ্য হয়েছেন তখন দেখবেন আপনার কি অবস্থা করি আমি। রিয়ানের কথা শুনছিল লাবণ্য। কিছু বলার মুখ নেই তার। রিয়ান বারণ করা সত্ত্বেও সে কাজগুলো করে এখন জ্বর বাঁধিয়েছে। মুখে মানুষটা এইসব কথা বললেও বাস্তবে কখনো এইসবের কিছুই করবে না সে। এই যে মুখে কতগুলো কথা বলছে, আবার নিজেই কত যত্ন সহকারে তার কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। প্রিয়তম মানুষটির শীতল স্পর্শে চোখ বুজল লাবণ্য। 5 মিনিট যাবৎ কোল্ড ড্রিঙ্কসের বোতলের মুখ খোলার ব্যর্থ চেষ্টা করছে লাবণ্য। রিয়ান ভ্রুকুচকে তার দিকে চেয়ে আছে। কিছু বলছে না সে। কিছুক্ষণ পর সে বলল, দেখি এদিকে আমার কাছে দিন, আপনি পারবেন না। আপনাকে কে বলেছে যে আমি পারবো না? কাউকে বলতে হবে কেন? সে কখন থেকে তো এটার সাথে যুদ্ধ করছেন। পেরেছেন খুলতে? কোম্পানিরা কি লোহা দিয়ে বোতলের মুখ বানায় নাকি? নাচতে না জানলে উঠান বাঁকা। একদম বাজে কথা বলবেন না। বাজে কথা কোথায় বললাম? ভালো কথাই তো বললাম। আপনি একটু বেশিই ভালো কথা বলেন। রিয়ান আর কিছু না বলে লাবণ্যর হাত থেকে বোতলটা নিয়ে নিল। একটু হাত ঘোরাতেই বোতলের মুখটা খুলে গেল। এই সহজ জিনিসটাই এতক্ষণ যাবৎ পারছিলেন না, আবার কোম্পানির দোষ দিচ্ছেন। অবশ্যই কোম্পানির দোষ, তারা ভালো বোতলে তৈরিতে ভালো প্লাস্টিক ব্যবহার করে না। রিয়ান লাবণ্যের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর বলল, তবুও আপনি পারেননি, সেটা স্বীকার করবেন না। লাবণ্য মুখ ভেঙালো। রিয়ান কিছু বলল না। দিনের শেষে প্রহর।
বিকেল 5টার মতো বাজে। লাবণ্য পাস্তা রান্না করছে। রান্না প্রায় হয়ে এসেছে। শেষে একটু টমেটো সস দিয়ে পাস্তাটা নেড়েচেড়ে নামিয়ে নিল সে। রান্না শেষে একটা বাটিতে করে পাস্তা নিয়ে বসার ঘরের দিকে গেল লাবণ্য। রিয়ান সোফায় বসেছিল। লাবণ্য বাটিটা রিয়ানের দিকে এগিয়ে দিল। রিয়ান পাস্তাটা দেখে বলল, পাস্তা কি আপনি বানিয়েছেন? হ্যাঁ আমি, তো আর কে করবে? অর্ডার করে তো আনতে পারেন, তাই বললাম। লাবণ্য ভ্রুকুচকে রিয়ানের দিকে চেয়ে রইল। কাঁটা চামচ দিয়ে পাস্তাটা একটু নেড়েচেড়ে ঠান্ডা করে মুখে দিল রিয়ান। মুখে নিতেই সে মুখ কুচকে বলল, এটা কি লাবণ্য? পাস্তা নাকি প্লাস্টিকের স্ট্রিপ? লাবণ্য ভ্রুকুচকে বিরক্তি স্বরে বলল, প্লাস্টিকের স্ট্রিপ? আপনি তো কোনো ভালো জিনিসের প্রশংসা করতে জানেন না। আমি ভালো জিনিসের প্রশংসা করতে জানি, কিন্তু এটা তো ঠিকমতো সিদ্ধই হয়নি। আপনার কুকিং স্কিল কোথায় হারিয়ে গেছে? আপনি তো বড় রান্নার এক্সপার্ট, একদিন নিজে রান্না করে দেখুন, তখন বুঝবেন। রিয়ান হেসে বলল, আমি রান্না করলে আপনি তো 5 স্টার হোটেলের রান্নার টেস্ট পাবেন। যদি তাই হয় তাহলে আগামীকাল আপনিই রান্না করবেন, দেখি কি করেন। রিয়ান চ্যালেঞ্জ নিয়ে বলল, ঠিক আছে, কাল আমি রান্না করব। আর আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে আমি কত ভালো কুক। লাবণ্য খুশি হয়ে মুচকি হাসল। দেখব কত বড় কুক আপনি। পরদিন সত্যিই রান্না করলো রিয়ান। রান্না শেষে একটা পাত্রে খাবারটা রাখলো সে। লাবণ্য খাবারটা দেখে বলল, এটা কে বানিয়েছেন? নুডলসের বদলে নুডলসের স্যুপ বানিয়ে ফেলেছেন। রিয়ান গম্ভীর মুখে বলল, এটা হচ্ছে ফিউশন নুডলস। ফিউশন না, এটা হলো আপনার রান্নার ফ্লপ শো। লাবণ্য একটু খেয়ে বলল, খেতে খারাপ হয়নি, তবে আপনার কথা মতো 5 স্টার হোটেলের রান্নার টেস্ট তো পেলাম না। অন্তত আপনার থেকে ভালো হয়েছে। লাবণ্য মুখ ভেঙালো। রিয়ান সেদিকে নজর দিল না। বাসায় রিয়ান আর লাবণ্য ছাড়া আর কেউ নেই। রিয়ানের বাবা মা দরকারি কাজে বাইরে গিয়েছেন। সন্ধ্যা 7টার মতো বাজে। রিয়ান সোফায় বসে একটা অ্যাকশন মুভি দেখছিল। শীত মৌসুম প্রায় চলে এসেছে। কিছুটা শীত অনুভব হয় সন্ধ্যার পর থেকে। লাবণ্য বসার ঘরে এসে রিয়ানের পাশে সোফায় বসল। বলল, ভালো কোনো রোমান্টিক মুভি দেখতে পারেন না? সব সময় শুধু এইসব অ্যাকশন সিনেমা দেখেন। আমি রোমান্টিক মুভি দেখব, রিমোট দিন। রোমান্টিক মুভি? আপনি কিভাবে দেখেন এগুলো? মুভির মাঝখানে তো ঘুম এসে যায়। আর অ্যাকশন সিনেমায় কি থাকে? শুধু বুম বুম ধুমধাম, কোনো মানে আছে? অ্যাকশন হলো আসল মুভি। রোমাঞ্চ হচ্ছে বাস্তব জীবন থেকে পালানোর একটা চেষ্টা। লাবণ্য অবাক হয়ে বলল, বাস্তব জীবন থেকে পালানো? আপনি না সব কিছু সিরিয়াসভাবে নেন। ভালো লাগা, ভালোবাসা, এগুলো তো জীবনের অংশ। হ্যাঁ, কিন্তু সেটা মুভিতে না দেখলেও চলে, বাস্তবে থাকলেই যথেষ্ট। লাবণ্য কিছুটা অভিমানী স্বরে বলল, আচ্ছা, আজকে না হলে আর কোনো দিন আমার মুভি দেখতে দিবেন না, ঠিক আছে? রিয়ান একটু ভেবে বলল, ঠিক আছে, আজ আপনার মুভি, কিন্তু পরের বার অ্যাকশন ছাড়া কিছুই হবে না। ঘড়িতে সময় বিকেল 5টা। রিয়ান আর লাবণ্য কিছু টুকটাক শপিংয়ে যাবে। লাবণ্য সেজন্য তৈরি হয়ে নিচ্ছে। লাবণ্য তৈরি হয়ে রিয়ানের মায়ের ঘরে গেল। রিয়ানের মাকে বলল, আম্মু আমরা যাচ্ছি তাহলে। হ্যাঁ যাও মা, সাবধানে যেও। আপনিও সাবধানে থাকবেন আম্মু। আর আপনার জন্য কি কিছু আনতে হবে আম্মু? না, আমার জন্য আবার কি আনবে? কিচ্ছু আনতে হবে না, তোমরা যাও ঘুরে এসো। ঠিক আছে, যাচ্ছি আম্মু। একটু আগে কেনা নতুন সানগ্লাসটা পরে হাঁটছে লাবণ্য। প্রথম দেখাতেই সানগ্লাসটা বেশ ভালো লাগে লাবণ্যর। তারপর রিয়ানকে বলাই সে কিনে দিয়েছে। রিয়ান তাকে দেখে বলল, এই সানগ্লাসটা আপনার মুখে একটু বড় দেখাচ্ছে না? লাবণ্য ভ্রুকুচকে বলল,
বড়, এটা তো একদম স্টাইলিশ। আপনি ফ্যাশনের কিছুই বোঝেন না। হ্যাঁ, হয়তো বুঝি না, কিন্তু এটা পরে আপনাকে স্পেসশিপের পাইলটের মতো লাগছে। লাবণ্য ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ, আর আপনি তো সবসময় সিরিয়াস লোক, আপনার কাছে কিছুই ভালো লাগে না। ঠিক বলেছেন আপনি, আমি শুধু মাটিতে থাকা মানুষ। মাটিতে থাকা মানুষ? আপনি না সব কিছুতেই যুক্তি খোঁজেন, মজার কিছু বুঝতেই পারেন না। ঠিক আছে, আপনার ফ্যাশন সানগ্লাসটা পরে ভালো, তবে আমার চোখে আপনাকে এলিয়েন পাইলটের মতোই লাগছে। এলিয়েন পাইলট? আপনি একদিন ফ্যাশনে ফাপড়ে পড়বেন, তখন দেখবেন কেমন লাগে। আপনি আমাকে সাজাতে পারেন, কিন্তু আমি নিশ্চিত তখন আপনি নিজেই বলবেন, হ্যাঁ, এটাই রিয়ানের নতুন ফ্যাশন। আচ্ছা, একদিন সাজিয়ে দেব, তারপর আপনি বুঝবেন স্টাইল কাকে বলে। সাপ্তাহিক ছুটির দিনের বিকেলবেলায় হাঁটতে বের হয়েছে রিয়ান আর লাবণ্য। একটা কফি শপে গিয়ে বসলো তারা। দুজনের জন্য কফি অর্ডার করলো রিয়ান। লাবণ্য সবসময় তার কফিতে প্রচুর চিনি খেতে পছন্দ করে, আর রিয়ান বরাবরই তাতে মন্তব্য করে। লাবণ্যর কাপে চিনি দেওয়া দেখে রিয়ান বলল, এত চিনি খেলে একদিন আপনার দাঁত মিষ্টির কারখানায় পরিণত হবে। আরে কফি মানেই মিষ্টি হতে হবে, না হলে আর মজা কি? আর আপনি আপনি তো সবসময় তেতো কফি খান, আপনাকে দেখে মনে হয় জীবনে একটুও মিষ্টি লাগে না। আমি জীবনের তেতো দিকটাই বেশি পছন্দ করি, কারণ সেটা আমাকে শক্ত রাখে। লাবণ্য ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি তো সব কিছুতে যুক্তি খোঁজেন, মিষ্টি জিনিসগুলো কি জীবনকে সুন্দর করে না? হয়তো করে, কিন্তু অতিরিক্ত মিষ্টি জীবনকে আলসামিতে ভরিয়ে দিতে পারে। লাবণ্য হেসে বলল, আপনি তো আসলেই একদম বোরিং, কোনো মজার কিছু বুঝতে পারেন না। রিয়ান মুচকি হেসে বলল, আমি মজার জিনিস বুঝি, কিন্তু সেটা আপনার মতো মিষ্টি দিয়ে ঢেকে রাখি না। হ্যাঁ, আপনি খুবই সিরিয়াস। আমি জানতাম না যে এত ছোট্ট কফি নিয়েও ফিলোসফি আছে। রিয়ান হাসি চেপে বলল, কফির মতো জিনিসও অনেক কিছু শেখাতে পারে। ঠিক আছে, আপনার ফিলোসফির কফি আপনি খান, আর আমি আমার মিষ্টি কফি উপভোগ করি। রিয়ান একটু মুচকি হেসে বলল, চ্যালেঞ্জ হলো, যদি একদিন আপনি তেতো কফি উপভোগ করতে পারেন, আমি মেনে নেব যে মিষ্টি কফির কোনো তুলনা নেই। ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কিন্তু সেদিন আপনি আমার মতো মিষ্টি কফি খেয়ে দেখতে হবে। বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। বিকেল গড়িয়ে সন্ধে হলো, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। লাবণ্য সোফায় বসে ফোনে কিছু একটা করছে। রিয়ানও সোফায় বসে ল্যাপটপে অফিসের কাজ করছে। লাবণ্য হঠাৎ বলে উঠল, আপনি জানেন এই বৃষ্টিতে এক কাপ গরম চা কত ভালো লাগে? রিয়ান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, আচ্ছা, আপনি কি আমার জন্য চা বানাবেন, নাকি আবার আমাকে বানাতে বলবেন? বানাবেন? আপনার হাতের চায়ের স্বাদ তো এখনো জানা হলো না। কিন্তু আমি তো আজ চা বানানোর জন্য প্রস্তুত নেই। আপনি তো ভালোই চা বানান, আজও না হয় আপনিই বানান। লাবণ্য ঠোঁট বাঁকিয়ে বলল, সত্যি বলছি, আপনি কি কখনো কিছু করেন? আমি তো সব সময় সব কাজ করি, এখন এটাও আমিই করব। আপনি রান্না করতে পছন্দ করেন, আর আমি কেবল খেতে। এটাই তো আমাদের সম্পর্কের নিয়ম। লাবণ্য চুপ করে কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আমিই চা বানাবো, কিন্তু আপনার আমাকে সাহায্য করতে হবে। সাহায্য? আপনি কি চা বানানোর সময় আমাকে ফ্রিজের কাছে দাঁড়িয়ে থাকার জন্য বলবেন? লাবণ্য হেসে বলল, না, আমি চাই আপনি আমাকে চিনি আর দুধ আনতে সাহায্য করেন, কিন্তু মনে রাখবেন আমি চাই আপনি কিছু বলবেন না। ঠিক আছে, কিন্তু আপনি যদি চা বানাতে পারেন, তাহলে আমি অল্প বিস্তর কিছু করতে বাধ্য হব। লাবণ্য একটু গম্ভীর হয়ে বলল, তাহলে চা বানানোর আগে আমাদের মধ্যে চুক্তি করতে হবে। আমি যদি চা বানাতে পারি তাহলে আপনি আমাকে ডিনারে নিয়ে যাবেন।
ঠিক আছে, যদি চা ভালো হয় তাহলে আমি আপনাকে ডিনারে নিয়ে যাব, আর যদি চা খারাপ হয় তাহলে আপনি আমাকে ডিনারে নিয়ে যাবেন। লাবণ্য হেসে বলল, ও তাহলে শুরু হচ্ছে চা যুদ্ধ। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর পুরো গল্পটি মন দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।